হাতে একগুচ্ছ বকুল ফুল কুড়িয়ে আনার জানলা দিয়ে ঘরে ছড়িয়ে দিয়ে গান ধরলেন রবি। উঠো নলিনী, খোলো গো আঁখি, ঘুম এখন ভাঙিল নাকি। ভোরবেলার এই গানের প্রতীক্ষায় আনাও জেগে ঘুমিয়েছিলেন সারাটি রাত। জানলা দিয়ে হাত বাড়িয়ে দিলেন রবির দিকে। আনা চাঁপার কলির মতো আঙুল গলি মিশে গেল রবির কম্পমান হাতে। 1 মাস সময় বড় তাড়াতাড়ি শেষ হয়ে আসছে। রবি আনাকে গান শোনান, ভারতীর পৃষ্ঠা থেকে কবি কাহিনীর কবিতা শোনান, আর আনা মুগ্ধ চোখে কাব্যসুরা পান করেন। কিছু একটা ঘটছে রবি বুঝতে পারেন, কিন্তু কিছুতেই এগোতে পারেন না নিজে থেকে। রবি যত ইংরেজি শিখলেন তার চেয়ে বেশি বাংলা শিখে ফেললেন আনা। তিনি এখন ভারতী পড়তে পারেন। রবি ঠিক করলেন ভারতীর সংখ্যাগুলি এই পাঠিকাকেই উপহার দিয়ে যাবেন। রবির মন খারাপ লাগছিল বাড়ির জন্য। বাড়ি বলতেই তার মনে ভেসে ওঠে কাদম্বরীর মুখ। সেই গঙ্গা তীর তেমনি আছে, পাখিরা তেমনি ডাকছে, নতুন বৌঠানের সাজা পান মুখে দিয়ে বিহারীলাল তেমনি খুশি হয়ে উঠছেন। শুধু রবি সেখানে অনুপস্থিত। ডানা থাকলে উঁকি দিয়ে দেখে আসতেন কি হচ্ছে সেখানে। পেছন থেকে এসে চোখ টিপে ধরেন আনা, বলেন, কি এত ভাবো আকাশ পাতাল? রবি ভাবেন আজ আবার কি কাণ্ড বাঁধাবে নানা কে জানে। মনে নিশ্চয় কোনো মতলব আছে। এই চঞ্চলা মেয়েটিকে রবির ভালো লাগে, আবার ভয়ও পান। চেনা জীবনের মাঝে কোনো অচেনা মহল থেকে উড়ে আসা আনাবাই যেন আপন মানুষের দূতে, হৃদয়ের সীমানা বাড়িয়ে দিচ্ছে ক্রমশই। যে কোনো মেয়ের কাছ থেকে পাওয়া স্নেহ, প্রীতি, প্রেম যেন জীবনের উপর ঝরে পড়া প্রসাদ, যাকে ফেভার বলা যায় ইংরেজিতে। মেয়েদের ভালোবাসা তা যেরকমই হোক, রবির মনে যেন না ফোটা ফুল ফুটিয়ে রাখে। সেই ফুল ছড়ে গেলেও গন্ধ মেলায় না। এই যে নলিনী না ডাকতেই কাছে আসে। রবি ভাবেন একদিন হয়তো ডেকেও পাওয়া যাবে না তাকে, তবু তার আহ্বানে সাড়া দিতে সাহস হয় না। ডুবতে ভয় পান রবি। উত্তর না পেয়ে রবির গা ঘেঁষে নেয়ারের খাটে বসে পড়ে নানা। রবির হাত ধরে টেনে বললেন, আচ্ছা রবি, টানো তো আমার হাত ধরে, দেখি কে যেতে টাগ অফ ওয়ারে। কেন যে এই খেলাটাই খেলতে হবে বোঝেন না রবি। খেলা শুরু হতে না হতেই শক্তি পরীক্ষায় হেরে গিয়ে আনা এসে পড়লেন রবির কোলে। তারপর শুরু হলো রবির গলা জড়িয়ে নিজেকে সামলানোর চেষ্টা। ঠোঁটের এত কাছে ঠোঁট নিয়ে আসেন আনা, তবু কি একবার চুমু খেতে পারে না রবি? আনা ভাবেন হাঁদা একেবারে, কোনো রস কাশ নেই। আনার একটু প্রসাদ পাওয়ার আশায় কত ছেলে পেছন পেছন ঘুরছে, আর এই কিশোর কবির কাছে তার মোহিনী শক্তির কোনো মর্যাদাই নেই। রবি কি জানে না কবির হৃদয়েশ্বরী হওয়ার জন্য কত প্রণয়ীকে উপেক্ষা করছে না আনা? স্বয়মাগতা নারীকে হেলায় ফিরিয়ে দিতে পারেন যিনি, তাকে জয় করতে আনা ব্যাকুল হয়ে ওঠেন। অথচ রবির ব্যাকুল মনে অন্য এক রহস্যময়ীর ছায়া। শেষে একদিন মরিয়া হয়ে আনা বললেন, জানো, কোনো মেয়ে ঘুমিয়ে পড়লে যদি কেউ তার দস্তানা চুরি করতে পারে তো কি হয়? সাদা মহার্ঘ লেশের বিলেতি গাউন পরা আনাকে অ্যাঞ্জেলের মতো পবিত্র দেখায়, অথচ মুখ দুষ্ট হাসিতে ভরপুর। রবি তো কিছুই বোঝেন না, কখন যে কি বলে মেয়েটা। এই প্যাচপেচে ভাদ্রের গরমে দস্তানার কথা আসেই বা কেন? অবাক হয়ে জানতে চান কি হয়। কি আবার হবে দস্তানা চুরি করলে? চোর ধরা পড়লে মেয়ের বাবার হাতে পিট্টি খাবে? ধুর বোকা। আনা রবির গালে টোকা দিয়ে কানে কানে বলেন, ঘুম ভাঙিয়ে
মেয়েটিকে চুমু খাওয়ার অধিকার জন্মায় তার। আনার প্রগল্ভ উস্কানিতে কান গরম হয়ে ওঠে রবির। এমন আজব নিয়ম কোন শাস্ত্রেই বা লেখা আছে, আর কেনই বা এমন করে তাকে চোরা ঘূর্ণিতে টানছে আনা? রবি অন্য গল্প শোনান। গেটের গল্পটা জানো তো নলিনী? ইউরোপে একরকম তাস খেলায় মহিলাদের কাছে পুরুষ হেরে গেলে চুম্বন দণ্ড দিতে হয়। গেটে এই খেলাটা খেলতেন, কিন্তু হেরে গেলে চুম্বনের পরিবর্তে মহিলাদের কবিতা উপহার দিতেন। তুমি বলো, চুম্বনের চেয়ে কবির কবিতা কি অনেক লোভনীয় উপহার না? আনার মোটেই পছন্দ হয় না গল্পটা। তিনি দৃঢ়ভাবে জানান, চুম্বন ছাড়া কবিতা লেখা যায় না, কিন্তু কবিতা না থাকলেও চুম্বন থাকবে। বলেই আনা টুক করে রবির বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়লেন। ঘুমন্ত আনার দিকে তাকিয়ে থাকেন বিস্মিত রবি। পাশেই পড়ে আছে খুলে রাখা আনার দস্তানা। ভাবেন তার কি করণীয়। আনা কিছু কি ইঙ্গিত করছে, কিন্তু রবির দ্বিধা কাটে না। দস্তানার দিকে হাত বাড়িয়েও আবার গুটিয়ে নেন। না, রবি কিছুতেই পারবেন না আনাকে চুমু খেতে। অনিবার্য নিয়তির মতো তার মনে পড়ে যাচ্ছে কাদম্বরীর মুখ। ঘুমপড়িকে ফেলে রেখে চুপি চুপি ঘর থেকে বেরিয়ে যান রবি। চুম্বন নয়, আনার জন্য তার মাথায় ভেসে বেড়ায় কবিতার লাইন। শুনেছি শুনেছি কি নাম তাহার, শুনেছি শুনেছি তাহা, নলিনী 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 নলিনী, কেমন মধুর আহা। ভারতবর্ষের সমুদ্র সীমা ও আনার দুরন্ত অভিমানকে পেছনে ফেলে 1878 সালের 20 সেপ্টেম্বর সত্যেনের সঙ্গে বিলেতে জাহাজে চাপলেন রবি। জাহাজে তার প্রধান কাজ দেখা আর লেখা। কখনো কবিতা লিখছেন, কখনো চিঠি। 7 দিন ধরে বড় চিঠিটাই লিখলেন নতুন বৌঠানকে। 20 সেপ্টেম্বরে আমরা পুনা স্টিমারে উঠলেম। 5টার সময় জাহাজ ছেড়ে দিলে আমরা তখন জাহাজের ছাদে দাঁড়িয়ে। আস্তে আস্তে আমাদের চোখের সামনে ভারতবর্ষের শেষ তটরেখা মিলিয়ে গেল। চারিদিকের লোকের কোলাহল সইতে না পেরে আমি আমার নিজের ঘরে গিয়ে শুয়ে পড়লেম। গোপন করবার বিশেষ প্রয়োজন দেখছি নে। আমার মনটা কেমন নির্জীব অবসন্ন ম্রিয়মান হয়ে পড়েছিল। কিন্তু দুর্ভাগ্যে ওসব করুণ রসাত্মক কথা লিখবার অবসরও নেই, ইচ্ছেও নেই। আর লিখলেও হয় তোমার চোখের জল থাকবে না, নয় তোমার ধৈর্য থাকবে না। সমুদ্রের পায়ে দণ্ডবত। 20 থেকে 26 পর্যন্ত যে করে কাটিয়েছি তা আমিই জানি। সমুদ্রপীড়া কাকে বলে অবশ্যই জানো, কিন্তু কি রকম তা জানো না। আমি সেই ব্যামোয় পড়েছিলাম। সে কথা বিস্তারিত করে লিখলে পাষাণেরও চোখে জল আসবে। 6টা দিন মশায় শয্যা থেকে উঠিনি। যে ঘরে থাকতেম সেটা অতি অন্ধকার, ছোট, পাছে সমুদ্রের জল ভিতরে আসে, তাই চারদিকে জানলা সম্পূর্ণরূপে বন্ধ। অসূর্যম স্পর্শরূপ ও অবায়ুস্পর্শ দেহ হয়ে 6টা দিন কেবল বেঁচেছিলেন মাত্র। প্রথম দিন সন্ধেবেলায় আমাদের একজন সহযাত্রী আমাকে জোর করে বিছানা থেকে উঠিয়ে খাবার টেবিলে নিয়ে গেলেন। যখন উঠে দাঁড়ালেম তখন আমার মাথার ভিতর যা কিছু আছে সবাই মিলে যেন মারামারি কাটাকাটি আরম্ভ করে দিলে। চোখে দেখতে পাইনি, পা চলে না, সর্বাঙ্গ টলমল করে। দুপা গিয়েই একটা বেঞ্চিতে গিয়ে বসে পড়লেম। আমার সহযাত্রীটি আমাকে ধরাধরি করে জাহাজের ডেকে নিয়ে গেলেন। একটা রেলের ওপর ভর দিয়ে দাঁড়ালেম। তখন অন্ধকার রাত, আকাশ মেঘে আচ্ছন্ন, আমাদের প্রতিকূলে বাতাস বইছে। সেই অন্ধকারের মধ্যে সেই নিরাশ্রয় অকুল সমুদ্রে 2 দিকে অগ্নি উৎক্ষিপ্ত করতে করতে আমাদের জাহাজ একলা চলেছে। যেখানে যাই সেই দিকেই অন্ধকার, সমুদ্র ফুলে ফুলে উঠছে। সে এক মহাগম্ভীর দৃশ্য। আমি যখন ঘর থেকে বেরোতে আরম্ভ করলাম তখন জাহাজের যাত্রীদের উপর আমার নজর পড়ল ও আমার উপর জাহাজের যাত্রীদের নজর পড়ল।
আমি স্বভাবতই লেডি জাতিকে বড় ডরাই।